আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা যেহেতু চলে আসলো, আমরা তো জানি এটার জন্য স্টেরয়েড লাগবে, তাই না? তো সেক্ষেত্রে প্রাকৃতিক কোনো রেমেডি কি আছে, একটু শুনে নিতে চাই। অবশ্যই, আমি তো নিজের একজন উইটনেস যে আমার এএনএ 154 ছিল, আমি সরি এএনএ পজিটিভ ছিল, সেখানে আমার রিউমাটয়েড ফ্যাক্টর ছিল আরএফ ছিল 152 আর 54 এর মতো, সেখান থেকে আজকে এটা বিলো 50, এবং আমার সিআরপি ছিল আপনার 10-11 মতো, সে সিআরপি একদম ফ্ল্যাট নর্মাল। তো আমি নিজে তার উইটনেস। যদি আপনার মেটাবলিক হেলথকে মানে একটা বুলেট প্রুফ করতে পারি, তাহলে আপনার লিকি গাটটা হবে না। লিকি গাট হলেই আপনার টক্সিনগুলো বেরিয়ে এসে সমস্ত ব্লাড স্ট্রিম ধরে জয়েন্টে চলে আসে। তখন ইমিউন সিস্টেম তার যে দায়িত্ব, তার যে ডিজাইন যেভাবে করা হয়েছে, যে তার কাজ হবে এই ফরেন কোনো কেমিক্যাল বা প্যাথোজেন্স বিরুদ্ধে অ্যাটাক করে ওটাকে সেভ করার চেষ্টা করে। তো আমরা যেটা বলছি হাইপার অ্যাক্টিভিটি, আমি ইমিউন হাইপার রিয়াকশন, বাট ইমিউন হাইপার অ্যাক্টিভিটি কিন্তু আমি কজটা তৈরি করেছি। আমার মেটাবলিক ডিসিজের কারণে, মেটাবলিক ডিসফাংশনের কারণে শরীরে টক্সিন ছড়িয়ে পড়েছে, ভাইরাস ব্যাকটেরিয়াগুলো কিন্তু এসে জমা হচ্ছে জয়েন্টগুলোতে। তাহলে আমাদের সমাধানের জন্য যেতে হবে সেই মূল গোড়াতে, যেখানে আমার মেটাবলিক ডিসফাংশন হয়েছে। আজকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, একটু দেখেন সিম্পল একটা কারণ, আজকে মানুষকে অটোমিউন তৈরি করছে, সেটা যে কোনো অটোমিউন হোক না, সেটা লুপাস বা ফাইব্রোমাইলজিয়া বলুন, আপনার এমএস এএলএস যাই বলুন না কেন, রুট কিন্তু এক জায়গাতেই। যেটা ফাদার অফ মডার্ন মেডিসিন বলেছিল, ফুড শুড বি দ্য মেডিসিন, মেডিসিন শুড বি দ্য ফুড। এটা কিন্তু ফাদার অফ মডার্ন মেডিসিনের কথা, হিপোক্রেটস বলেছিলেন এটা। তো এখানে সেখান থেকে শুরু করতে হবে। যখন আমরা এমন খাবার খাই যে খাবারটা ভালো মতো হজম হবে না, হজম না হলেই আনডাইজেস্টেড ফুডটা আপনার গ্যাস হয়ে বেরিয়ে আসতে যায়। এখন আমরা এখানে ধরে নিয়েছি আমার পেটে অ্যাসিড বেড়ে গেছে, ইনডাইজেশন কারণে আমাদের কার্ডিয়াক স্প্রিন্টারটা লুজ হয়, কারণ এখানে লট অফ ইনফ্লামেশন তৈরি হয়, আনডাইজেস্টিভ প্রোটিন, আনডাইজেস্টিভ খাবার, স্প্রিন্টার যখন লুজ হয় তখন গ্যাসটা বেরিয়ে আসে। তার মানে কিন্তু এখানে গ্যাসটা আসলে বেড়ে যায়নি, বেরিয়ে এসছে। যখনই আমরা এই বেরিয়ে আসাটাকে সাপোর্ট দিতে পারি, যে অ্যাপল সাইডার ভিনেগার অথবা জিঞ্জারল আছে, অ্যাপল সাইডার ভিনেগার আছে, অ্যাসিটিক অ্যাসিড, এই সিম্পল অ্যাসিডের মাধ্যমে যখন পিএইচটাকে ব্যালেন্স করি, আবার ডায়েটটাকে ঠিক করি আমরা, তখন কি ডাইজেশনটা ইম্প্রুভ হবে। ডাইজেশন ইম্প্রুভ হলে আস্তে আস্তে বডি যে ইনার যে নিজস্ব হিলিং সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। আমাদের প্রত্যেকটা অর্গানিক কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, কনস্ট্যান্টলি অ্যাক্টিভেট হচ্ছে। ধরুন আমরা আসছি, এর মধ্যে অত কয়েক লাখ সেল মরে গেছে, কয়েক লাখ সেল তৈরি হয়েছে, ডিপেন্ডিং আমরা ব্রেকফাস্ট কী খেয়েছি বা কালকে আমার ঘুম বা ডিনার কেমন ছিল তার উপর ডিপেন্ড করছে আমার হেলথি সেল কেমন তৈরি হয়েছে। ঠিক একইভাবে আমাদের গাট লেয়ার বা গাট লাইনিংগুলো যদি আমরা প্রপার ডায়েট করি, আমরা যদি ডাইজেশনকে ভালো রাখি, তখন আমরা এই হিলিং হতে শুরু করে, আর লিকি গাট থাকবে না, অটোমেটিক আস্তে আস্তে কন্ট্রোল হবে। এটা হচ্ছে একদম রুট থেকে। তারও আগে সমস্যা হচ্ছে আমরা তো খাবারই চিনি না, আমরা ভুলে গেছি আমাদের খাবার কথা। দেখুন আজ থেকে 30 ইয়ার্স আগে, 40 ইয়ার্স আগে অটোমেটিক ছিল না অতটা। কেন আমরা কেন আজকে এই পোলট্রির মাংস, বাজারের তেল, এর তেল না কিন্তু এটা, যেটা আমরা তেল মনে করছি, এটা কিন্তু যদি এক বোতল তেলের দাম যদি 200 টাকা হয়, হওয়া দরকার 2 লাখ টাকা যদি তেল হতো এটা। অফকোর্স আপনি যদি এতগুলো সোয়াবিন তেল বানান, তাহলে কতগুলো সোয়াবিন লাগবে, তাহলে সেই সোয়াবিন দাম কত হবে, সেটা 200 টাকা কীভাবে হয়, কীভাবে একটা ভেজিটেবল অয়েল আমি $5 পাচ্ছি, এটা ভেজিটেবল অয়েল না, তাহলে তো আপনার কয়েক ট্রাক ভেজিটেবল লাগবে। এই যে ভেজিটেবল অয়েলতে ভেজিটেবল অয়েল না, এটা কেমিক্যাল, এটা প্রসেস কেমিক্যাল। আপনি যদি দেখেন যে পোলট্রির মাংস, সেই চিকেন, সেই বিফ কিন্তু আজকে আর নাই, পোলট্রির মাংস এসছে। তারপরে ভাজা পোড়া, তো আজকে বাইরে গেলেই ভাজা পোড়া খাওয়াটার জন্য আমাদের কমন একটা খাবারই হচ্ছে একটা সিঙ্গারা, চমচা, পিৎজা, বার্গার, এটা খেতেই হবে। এই যে রং খাবারগুলো এসে আমাদের ডাইজেশন সমস্যা হচ্ছে। কেন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে সিস্টেম যেটা ডেভেলপ করা আছে, এটা কি, এটা হচ্ছে এনজাইম বা গুড পিএইচটা কমিয়ে রাখা। কারণ লো পিএইচ এবং এনজাইমগুলো তো ন্যাচারাল খাবারের জন্য ডিজাইন করা আছে। এই খাবার আমরা হজম হয়, খাবারের সাথে তো আমরা পরিচিত না, বডি নিতে পারে না, বডি ইনফ্লামেশন তৈরি করবে, ইনডাইজেশন তৈরি করবেই। দেখেন আপনার মানে পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি সেলিং ড্রাগ হচ্ছে গ্যাস্ট্রিকের মেডিসিন। এটা কেন হচ্ছে? প্রত্যেকটা মানুষই গ্যাসের সমস্যা ভুগছে, সবাই কিনে খেয়ে ফেলছে। হ্যাঁ, গ্যাসের সমস্যা খাচ্ছে, আর খাবে না কেন? সবাই তো গ্যাসের সমস্যা সবারই আছে, আর সবাই খাচ্ছেটা কি দেখেন না, খাচ্ছেটা কি? খাচ্ছে তো আছে পোলট্রি চিকেন, সে বাজারের তেল, সে সিঙ্গারা চমচা। না, আমাদের পিওর খাবারে ফিরে আসতে হবে, শাকসবজি, ফলমূল, ফ্রেশ। আর এখন যে রেস্টুরেন্ট বিজনেস গুলো আপনি দেখেছেন, ওরে সর্বনাশ, সবাই আমরা বাইরে খেতে পছন্দ করি। ধানমন্ডি একটা বিল্ডিং এর মধ্যে কয়েকশো দোকান হবে,
প্রতিটা দোকানে সব রেস্টুরেন্টের প্রতিটা টেবিল আছে চিকেন ফ্রাই আর না তান্দুরি আর সুগারি সসেস। যেটা ধরে নিলেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা ঘরে রান্না করে কম, আগে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা কালচার ছিল সত্য কথা বলতে গেলে, আমাদের এখন জায়গায় জায়গায় একটা রেস্টুরেন্ট বিজনেস। আমরা মানে উইকেন্ড মানেই হচ্ছে আমরা বাইরে চলে যাব, বাইরের খাবার খাবো, বাট সেটার যে একটা ইম্প্যাক্ট, এই যে ওবেসিটিটা আমাদের ছোট বাচ্চাদের, তারপর ধরে নিলেন এখন টাইপ 2 ডায়াবেটিস কিন্তু এখন আর্লিও ধরা পড়ছে, যেটা সাধারণত বলা হয়ে থাকে যে একটু 30-এর পরে গিয়ে হয়তো ধরা পড়বে, তাই না? আজকে ছোট 7 ইয়ার্সের বাচ্চা আমি পেয়েছি টাইপ 2 ডায়াবেটিস, আর টাইপ 1 তো আজকে ইয়াংদের হচ্ছে, এটা যদি এবং এই যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো, ওবেসিটি, তারপর ধরে নিলেন ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক, এখন বর্তমানে এক মহামারী আকার ধারণ করেছে। পৃথিবীতে আমাদের আমেরিকাতেও, শুধু বাংলাদেশ বা ওয়ার্ল্ড না, আমেরিকার অর্ধেক আমেরিকান মারা যাচ্ছে হার্ট অ্যাটাক আর স্ট্রোকে। কি ভয়াবহতা না? জি অবশ্যই। তো আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে। এবং শুধু আমেরিকা না, আপনি বাংলাদেশের দিকে যদি তাকান, ঘরে ঘরে ক্যান্সার আছে, ঘরে ঘরে ক্যান্সার হচ্ছে, ঘরে ঘরে স্ট্রোক হচ্ছে, ঘরে ঘরে ডায়াবেটিসের পেশেন্ট, বাট উই আর নট টেকিং এনি প্রপার স্টেপস। আমরা মনে করছি ইনসুলিন নিয়ে হয়তো নিয়ে থাকবো, এটাই সমাধান না। কিন্তু একটা যে লাইফস্টাইল মডিফিকেশন, রেগুলার যে হাঁটা, খাদ্যাভ্যাসটা একটু চেঞ্জ করা, নিয়মিত ঘুমানো, আমাদের একটা খাবারের একটা, যেমন ঘুমানোর 2 ঘন্টা আগে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে ফেলবো। তারপর ধরে নিলেন এই যে অনেকে বলে যে বুকে জ্বালা পোড়া করে, এই যে চকলেট, তারপর ধরে নিলেন এই যে স্পাইসি ফুড, এগুলো যে একটু অ্যাভয়েড করতে হবে। এই যে ছোট ছোট নিয়ম পুরো চেঞ্জ হয়ে গেছে সব, এটাই কিন্তু আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে ফেলতে পারে। আপনার কি মনে হয়? অবশ্যই। আপনাদের দেখেন, আমাদের আজকে যদি রিসার্চ দিকে তাকাই, 2010 সালে পার্ডু ইউনিভার্সিটি প্রথম পাবলিশ করে যে আমাদের যে রোগগুলো আসছে না, বেশিরভাগ রোগ আসছে আপনাদের লাইফস্টাইল থেকে। সেখান থেকে ইনফ্লামেশন, সেখান থেকে আমাদের ইনডাইজেশন, সেখান থেকে আমাদের স্ট্রেসফুল সিচুয়েশন, সেখান থেকে হরমোন ইমব্যালেন্স। আমরা যদি সেই লাইফস্টাইলকে, যেটা আপনি বলছি, আবার আমরা আগে জায়গায় ফিরে যাই, সে পিওর খাবার দাবার, মাছ মাংস দুধ ন্যাচারালটা খাই, শাকসবজি যদি আমরা এই যে মানে ভাজা পোড়া না করে খাই, আর প্রসেস করলে আমরা অ্যাভয়েড করি, খুব কঠিন কিছু না এটা, কিন্তু জাস্ট এটা প্ল্যান করলে বুঝলে হয়। আমেরিকাতে কিন্তু রেস্টুরেন্ট আছে না, সিঙ্গারা, সমোসা, বার্গার, স্যান্ডউইচ, পেস্ট্রি কিন্তু আমেরিকা থেকে এসছে, আমরা ছিলাম না। তো ওরা কিন্তু এগুলো আছে, বাট হেলদি ফুডও কিন্তু আছে, আর আমরা ওদের ট্রেনিতে গিয়ে আমাদের খাবারটা একদম প্রপারলি ওমিট করে দিয়েছি। দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং আমরা যদি এটা আমরা আবার আগে জায়গায় ফিরে যাই, যে রিসার্চ যেটা বলছে, আমরা আস্তে আস্তে আবার ওগুলোকে আবার কাট ডাউন করতে পারি। আদারওয়াইজ এখন যে ডেটা দেখা যাচ্ছে, ক্যান্সার যেটা বলছিলেন, ক্যান্সার 20 ইয়ার্সে ক্যান্সার নাকি 50% উপরে গিয়ে পৌঁছাবে। এখন তো 25% মতো আছে, সেটা 50% চলে যাবে 20 ইয়ার্সের মধ্যে, যেটা কাট ডাউন না করি। স্যাডলি এত ফান্ড রেজ, এত অর্গানাইজেশন, এত ইনস্টিটিউট করছে, কিন্তু ক্যান্সার কিন্তু বাড়ছে আর বাড়ছে। যেমন আপনি অ্যাজ ইউ আর ওয়ার্কিং উইথ লাইফস্টাইল মডিফিকেশন, সেজন্য আমি বারবার এই জিনিসটা তুলছি। গতকালকে যেমন মারা গিয়েছেন ডেঙ্গুতে 5 জন, হ্যাঁ, যদিও এটা একটা ফিভার, তারপরও আপনি দেখেন আমরা যদি একটু মশারিটা ইউজ করি, মসকিটো রিপেলেন্ট যদি ইউজ করি, ওই যে আমাদের আশেপাশের পরিবেশটা যদি একটু পরিষ্কার রাখি, এখানেও কিন্তু একটা লাইফস্টাইলের বিষয়, কিন্তু প্রতিটা ডিজিজের সাথে লাইফস্টাইল কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আপনি ক্যান্সারের কথা বলেন, সার্ভাইকাল ক্যান্সারের কথা বলেন, সেখানে ধরে নিলেন এখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যদিও এখানে ইনক্লুডেড, মানে এটাই হচ্ছে মেইন কারণ, তারপরেও কিন্তু এখানে লাইফস্টাইলটা দেখেন, আর্লি ম্যারেজ, আর্লি প্রেগন্যান্সি, তারপর ব্রেস্ট ক্যান্সারের কথা যদি ধরি, সেখানেও কিন্তু ওবেসিটি ইজ আ ফ্যাক্টর, বিগ ফ্যাক্টর। হ্যাঁ, সেখানেও কিন্তু, তারপর ওসিপি, এটাও কিন্তু যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা, সেটাও কিন্তু আমাদের একটা লাইফস্টাইলের একটা বিষয়। তো আমরা অনেক কিছু চাইলে কিন্তু কনভার্ট করে ফেলতে পারি অন্য একটা বিষয়ে, তাই না? যেমন লাং ক্যান্সার, স্মোকিং, প্যাসিভ স্মোকিং এ মানুষ বেশি মারা যাচ্ছে, যে স্মোক করছে তার চেয়ে বেশি এফেক্টেড হচ্ছে তার পাশের মানুষটাকে। এভাবে কিন্তু আমরা পরিবারের মানুষগুলোকে মেরে ফেলছি, তাই না? কিন্তু আমরা যদি একটু সচেতন হই, এই সামান্য সচেতনতাই কিন্তু বাঁচিয়ে দিতে পারে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে।